নমস্কার, কম্পিটিটিভ বেঙ্গলিতে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা জেনারেল সায়েন্সের ফিজিক্স থেকে মেকানিক্যাল প্রপার্টিজ অফ ফ্লুইড পার্ট 2টা পড়ব। আমি কিরিটি মুখার্জি, আমি ফিজিক্স অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর WBCS কোয়ালিফাই করি। তো ভিডিও শুরুতে আমরা অ্যাটমসফিয়ারিক প্রেশারটা একটু দেখে নেব। অ্যাটমসফিয়ারিক প্রেশার কি সেটা আমরা জানি যে পৃথিবীকে ঘিরে একটা বায়ুমণ্ডলের অবস্থান রয়েছে। তো বায়ুমণ্ডল তো একটা ম্যাটার যেটা পৃথিবীকে ঘিরে রয়েছে, তো তার কিছুটা প্রেশার তো অবশ্যই থাকবে। তো সেই প্রেশারটাকেই আমরা বলি অ্যাটমসফিয়ারিক প্রেশার। ঠিক আছে, তো এটা কোনো একটা কনস্ট্যান্ট মান থাকে না। যত আমরা ভূপৃষ্ঠ থেকে উপরে উঠব তত কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেশারের মান কমতে থাকবে। আবার যখন আমরা দেখতে পাই যে আমরা যখন পাহাড়ি অঞ্চলে যাই তখন একটু উচ্চতা যখন আমরা রিচ করতে পারি, যতটা উপরে উঠতে পারি, তত আমাদের বায়ুর স্তরটা হালকা হতে থাকে এবং অ্যাটমসফিয়ারিক প্রেশারের মান কিন্তু কমতে থাকে। এই জন্য যাদের হাই ব্লাড প্রেশার থাকে তাদের যে সমস্যাটা হয়, প্রেশার মিসম্যাচ হয় অ্যাটমসফিয়ারের সাথে তাদের যে শরীরের প্রেশার, এর ফলে কি হয়, ব্লাড ভেসেলসগুলো ফেটে যাওয়ার একটা আশঙ্কা থাকে এবং নাক দিয়ে রক্ত বেরোনোর একটা সম্ভাবনা থাকে। তো এটা হলো অ্যাটমসফিয়ারিক প্রেশার। ওকে, এখন সি লেভেলে, ঠিক আছে, অর্থাৎ একদম সমুদ্র পৃষ্ঠে, ঠিক আছে, সমুদ্র পৃষ্ঠে বায়ুমণ্ডলের যে প্রেশার সেটাকে আমরা 1 অ্যাটমসফিয়ার বলে থাকি, 1 ATM অ্যাটমসফিয়ার। এর মান হচ্ছে, এটা একটু মনে রাখবে, 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এই মানটা কিন্তু মনে রাখতে হবে, 1 অ্যাটমসফিয়ারের মান। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ যে SI ইউনিট অনুযায়ী অ্যাটমসফিয়ারিক প্রেশারের মান হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, অথবা এটাকে আমরা পাস্কালও বলতে পারি। ওকে, আর এর যে CGS ইউনিট সেটা হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এবার দৈনন্দিন জীবনে অ্যাটমসফিয়ারিক প্রেশারের কিন্তু কিছু ইনসিডেন্ট আমরা দেখতে পাই, যেরকম যারা এয়ার ট্রাভেল করে, ঠিক আছে, এয়ার ট্রাভেল যারা করছে, মানে যারা প্লেনে করে যাতায়াত করেন, তাদের যদি ফাউন্টেন পেন পকেটে গোজা থাকে, তো সেই ফাউন্টেন পেন যেটাতে কালি ভরা থাকে এবং কালিটা যখন ভরা হয় তখন সেটা অ্যাডজাস্টেড থাকে উইথ অ্যাটমসফিয়ারিক প্রেশার অ্যাট সি লেভেল, মানে তার বাড়ি যেখানে, সেখানকার যে অ্যাটমসফিয়ারিক প্রেশার সেই অনুযায়ী তার ফাউন্টেন পেনের যে যেটা আর কি ইঙ্ক, সেটা প্রেশারটা অ্যাডজাস্ট করা থাকে। অতএব ফাউন্টেন পেনের প্রেশার, ফাউন্টেন পেন থেকে কালিটা বাইরে বেরিয়ে আসে না। কিন্তু তিনি যখন এয়ার ট্রাভেল করেন, অর্থাৎ তিনি যখন বিমানে ভ্রমণ করেন, তখন কিন্তু উচ্চতাজনিত কারণে তার অ্যাটমসফিয়ারিক প্রেশার ফল করে সেখানকার। তো অ্যাটমসফিয়ারিক প্রেশার ফল করার জন্য যেটা হয়, ফাউন্টেন পেনের মধ্যে থাকা ইঙ্কের প্রেশারটা বেশি হয়ে যায় এবং ন্যাচারালি সেটা বাইরে বেরিয়ে চলে আসে। এই জন্য যে এয়ার ট্রাভেল করার আগে ফাউন্টেন পেন থেকে কালিটাকে বের করতে পরামর্শ দেওয়া থাকে। ওকে, অন্যদিকে আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে যত প্রেশার কমে তত তার কোনো একটা যে জিনিস সেটা স্ফুটনাঙ্কটা কমে। ঠিক আছে, প্রেশার বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে। তো সাধারণভাবে যেটা দেখা যায় পাহাড়ি অঞ্চলে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যেখানে অ্যাটমসফিয়ারিক প্রেশারের মান ভূমিপৃষ্ঠ থেকে কম, সেই সমস্ত জায়গায় যে সমস্যাটা হয়, যখন খাবারকে সিদ্ধ করা হয় তখন দেখা যায় সেই খাবারটা যে টেম্পারেচারে সেদ্ধ হওয়া উচিত, অর্থাৎ জলটা যদি 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ভূপৃষ্ঠে ফোটে, তো সেইটা দেখা যায় পাহাড়ি অঞ্চলে গেলে সে 93 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ফুটে যাচ্ছে। তো এর ফলে কি হয়, যে খাবারটা ওই টেম্পারেচারে সিদ্ধ হচ্ছে সেটা ন্যাচারালি অনেকটা বেশি সময় লাগবে এবং ভালো করে সিদ্ধ হবে না। তো সেই জন্য আমরা প্রেশার কুকারকে ইউজ করি, যাতে করে এই সমস্যাটাকে ওভারকাম করা যায়। ওকে, অ্যাটমসফিয়ারিক প্রেশারকে একটা ইউনিট টর, এই টরে মেজার করা হয়। 1 টর ইকুয়ালস টু 1 মিলিমিটার অফ মার্কারি প্রেশার। 1 মিলিমিটার মার্কারি স্তম্ভের যে প্রেশার সেটাকে 1 টর বলা হয়। ওকে, অন্যদিকে অ্যাটমসফিয়ারিক প্রেশার, ঠিক আছে, মেটেরিওলজিক্যাল পারপাসে যখন এটার একক ইউজ করা হয় তখন সেটাকে বলা হয় বার, 1 বার।
ইকুয়ালস টু 10 পাস্কাল। ঠিক আছে, তাহলে তোমরা এই 1 বার ইকুয়ালস টু কত কী আছে আর 1 টর ইকুয়ালস টু কী আছে সেটা জেনে রাখো। আর এই বার ইউনিটটা ইউজ করা হয় মেটেরিওলজিক্যাল পারপাসে। ওকে, তো এটা একটু মনে রাখবে। এবার আমরা নেক্সট যে টপিকটা দেখব সেটা একটা মানে ফ্লুইডের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে বাভেন্সি। ঠিক আছে, বা প্লবতা বাংলায় বলা হয়। তো আমরা এটা অনেকেই লক্ষ্য করেছি যে জলের মধ্যে কোনো জিনিসকে ইমার্জ করলে, মানে কোনো জিনিসকে ডোবানোর চেষ্টা করলে বা জলের মধ্যে কোনো জিনিসকে রাখলে সেটার যে আপাত ওজন সেটা কিছুটা হ্রাস করতে আমরা লক্ষ্য করতে পারি। তো এই যে হ্রাস, এটার কারণ হচ্ছে এই বাভেন্সি বা প্লবতা। ওকে, এই এক্সাম্পলটা দেখে তোমরা বোঝার চেষ্টা করো। দেখো, একটা বিকারের মধ্যে একটা লিকুইড আছে, তার মধ্যে এই ব্লকটাকে আমি ডুবিয়েছি। তো এখানে দেখো এমজি, এই এমজি মানে হচ্ছে বস্তুটার ওজনজনিত কারণে একটা ফোর্স নিচুর দিকে কাজ করছে, আর এই তরলটার বাভেন্সি বা প্লবতার জন্য একটা ফোর্স ওপর দিকে কাজ করছে। যদি এই এমজির থেকে বাভেন্সি বেশি হয় তাহলে বস্তুটা ভেসে থাকবে, এবং যদি উল্টোটা হয় তাহলে কিন্তু বস্তুটা ডুবে যাবে। এটাই হলো বাভেন্সি। কিন্তু সামগ্রিকভাবে এই বস্তুটার যে এমজি ওজন, সেখান থেকে যদি আমরা বাভেন্সিটাকে বাদ দিতে পারি তাহলে এই বস্তুটার আমরা আপাত ওজন পাবো এই তরলের মধ্যে ভেসে থাকা অবস্থায়। ওকে, কারণ আমরা একটু আগেই জানলাম যে কোনো একটা পদার্থকে যদি আমরা একটা তরলের মধ্যে নিমজ্জিত করতে চেষ্টা করি বা করি, তাহলে তার উপর একটা আপওয়ার্ড ফোর্স যেটা বায়োন্সি কাজ করে, তার জন্য বস্তুটার ওজনের হালকা হ্রাস ঘটে। তো এটার উদাহরণ তোমরা অনেক সময় দেখতে পারবে যে পুকুরের মধ্যে আমরা অনেক ভারী জিনিসকেও তুলে ফেলতে পারি, কিন্তু সেটা আমরা সাধারণ অবস্থায় নাও পারতে পারি। ওকে, এইবার এই যে প্লবতা বা বাভেন্সি, এটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আমরা একটু দেখে নেব। ফার্স্ট যে জিনিসটার উপর নির্ভর করে সেটা হচ্ছে ডেনসিটি অফ দ্য ফ্লুইড, অর্থাৎ যে তরলের মধ্যে আমি নিমজ্জিত করছি বস্তুটিকে, তার যে ডেনসিটি সেটার ওপর কিন্তু এই প্লবতা নির্ভর করে। যত বেশি ডেনসিটি থাকবে তার আপওয়ার্ড থ্রাস্ট বা বাভেন্সি তত বেশি হবে। ওকে, আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে ভলিউম অফ দ্য অবজেক্ট। ভলিউম অফ দ্য অবজেক্টের উপর কীভাবে নির্ভরশীল হয় এটা, যখন কোনো একটা বস্তুকে আমরা তরলে নিমজ্জিত করি সেটার ভলিউমটা যত বেশি হবে তার উপর প্লবতার পরিমাণটা তত বাড়বে। ঠিক আছে, অতএব তার যে ভেসে থাকার প্রবণতাটা তত বেশি হবে। যেমন আমরা লক্ষ্য করতে পারি, আমরা যদি একটা ছোট্ট লোহার বলকে, ঠিক আছে, ছোট লোহার বলকে যদি জলের মধ্যে রাখি সেটা কিন্তু ডুবে যায়, কিন্তু একটা বড় লোহার জাহাজকে যখন আমরা জলের মধ্যে ছাড়ি, নদীর মধ্যে ছাড়ি, সমুদ্রের মধ্যে ছাড়ি, সেটা কিন্তু সহজেই ভেসে থাকতে পারে, ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট যে যে আমরা জাহাজটার কথা ভাবছি সেই জাহাজটার ওজন কিন্তু ওই ছোটো বলটার থেকে অনেক বেশি। তা সত্ত্বেও জাস্ট ফর দ্য ভলিউম সেটা কিন্তু ডুবে যায় না। ওকে, এবার আমরা একটা কনসেপ্ট দেখব, সেটা হচ্ছে সেন্টার অফ বাভেন্সি। তো সেই সেন্টার অফ বাভেন্সি কি, আমরা জানি কোনো একটা পদার্থকে এইরকম যদি তরলের মধ্যে নিমজ্জিত করা হয় তখন সেটা কিছুটা জল অপসারণ করে। ঠিক আছে, কিছুটা লিকুইড অপসারণ করে, কিছু তরল অপসারণ করে। সো সেই যে তরল, সেই অপসৃত তরলের যেটা সেন্টার অফ গ্র্যাভিটি, সেটাই হচ্ছে সেন্টার অফ বাভেন্সি। অর্থাৎ অপসৃত তরলের যে সেন্টার অফ গ্র্যাভিটি, এটাই হচ্ছে আমাদের সেন্টার অফ বাভেন্সি। এটা একটু মনে রাখবে। আর একটা কথা বলে রাখি, এই বাভেন্সি কেবলমাত্র যে তরলের ক্ষেত্রেই আমরা লক্ষ্য করতে পারি এরকম নয়, আমরা কিন্তু গ্যাসের ক্ষেত্রেও বাভেন্সি বা প্লবতাকে লক্ষ্য করতে পারি। ওকে, এবারে আমরা দেখব আর্কিমিডিসের সূত্র বা আর্কিমিডিসের প্রিন্সিপাল। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই তরলটার মধ্যে এই পদার্থটাকে ডোবানোর চেষ্টা করা হয়েছে, যেটার ওজন হচ্ছে এমজি, এবং বাভেন্সির জন্য এর কিছুটা ওজনের হ্রাস হয়েছে। তো এই সংক্রান্ত যে প্রিন্সিপাল, যে সায়েন্টিফিক ডিটারমিনেশন, সেটাই হচ্ছে আর্কিমিডিসেস প্রিন্সিপাল। আর্কিমিডিসেস প্রিন্সিপাল যেটা বলছে, ওয়েন এ বডি ইজ ফুলি আর পার্শিয়ালি ডিপড ইনটু এ ফ্লুইড, এই বডি মানে এটা হচ্ছে সেই পদার্থ
যেটাকে ফুলি অথবা পার্শিয়ালি এই তরলটার মধ্যে ডোবানো হয়েছে। এর ফলে এর একটা বাউয়েন্সি কাজ করছে ওপরের দিকে, লক্ষ্য করো, দিস ইজ দ্য বাউয়েন্সি, ঠিক আছে, বা প্লাবতা উইল বি ইকুয়াল টু দ্য ওয়েট অফ ডিসপ্লেসড ফ্লুইড বাই ইট। তো এই যে তরলটার মধ্যে এটাকে ডোবানো হচ্ছে, এর ফলে এটা তার সমায়তনের একটা তরল, মানে এই পদার্থটা সমায়তনের একটা তরল অপসৃত করবে। এই অপসৃত তরলের যে ওজন, ঠিক আছে, এই ওজনটাই হচ্ছে এই বাউয়েন্সির সাথে সমান। ওকে, এটাই হলো আর্কিমিডিসের সূত্র। মানে যে এই যে পদার্থটাকে আমরা এই জলটা বা এই তরলটার মধ্যে ডুবিয়েছি, এর ফলে এই কিছুটা আয়তন এই তরলটাকে অপসারণ করেছে, এবং এই অপসৃত তরলের যে ওজন, সেই ওজনটাই এই এমজি থেকে বিয়োগ করতে হবে এর আপাত ওজন বার করার জন্য। এটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র। ওকে, তো আর্কিমিডিসের সূত্রকে কাজে লাগিয়ে আমরা যে শিপ, ঠিক আছে, তো সেই শিপ বিল্ডিংয়ের কাজ করি, জাহাজ তৈরি করি। এছাড়া কি করি? এছাড়া আমরা হাইড্রোমিটার তৈরি করি। এই হাইড্রোমিটারের সাহায্যে যেটা হয়, যেটা ডেনসিটি অফ লিকুইড মাপা হয়, কোনো তরলের ঘনত্ব মাপা হয় হাইড্রোমিটারের সাহায্যে, সেটাও কিন্তু এই আর্কিমিডিসের প্রিন্সিপালকে কাজে লাগিয়ে তৈরি করা হয়। ঠিক আছে, তো আমরা জানি যে এই যে কী বলবো, এই যে আর্কিমিডিসের সূত্রটা, এটা কিন্তু স্থির তরল এবং গ্যাসীয় পদার্থ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য, মনে রাখবে। এবার আমরা ফ্লোটেশনের কিছু ল দেখে নেব। ফ্লোটেশন মানে ভেসে থাকার শর্ত। তো আমরা এখানে ভালো করে দেখতে পাচ্ছি যে এই বস্তুটার ওপর যখন সেটাকে তরলে নিমজ্জিত করবার চেষ্টা হচ্ছে, তখন তার উপর দুটি ফোর্স কাজ করছে। একটা হচ্ছে তার ওজনের জন্য, যেটা হচ্ছে এমজি, আর একটা হচ্ছে বাউয়েন্সি, যেটা উপরের দিকে কাজ করছে। তো এমজি বা ওজনের জন্য যদি যে ফোর্স, সেটাকে যদি আমরা ডাব্লু ধরি, এবং বাউয়েন্সিকে যদি এফ ধরি, ঠিক আছে, এফ হচ্ছে বাউয়েন্সি আর ডাব্লু হচ্ছে এর ওজন। এইবারে আমরা দেখব যে ডাব্লু আর এফের যে ব্যালেন্স, সেটার উপর বস্তুটার ডোবা এবং ভাসা কীভাবে নির্ভর করছে। ফার্স্ট হচ্ছে, যদি এফ লেস দ্যান ডাব্লু হয়, অর্থাৎ যদি বাউয়েন্সিটা, অর্থাৎ এই যে আপওয়ার্ড থ্রাস্ট, এটা যদি এই ওজনের থেকে কম হয়, তাহলে কি হবে? বস্তুটি ডুবে যাবে, ঠিক আছে, সিঙ্ক, বস্তুটা পুরো ডুবে যাবে। আর যদি এফ ইকুয়ালস টু ডাব্লু হয়, তিনটে কন্ডিশনই হতে পারে। এফ ইকুয়ালস টু ডাব্লু হলে কি হবে? বস্তুটা তরলের মধ্যে কিছুটা নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে একটা সার্টেন ডেপথে। ওকে, আর এফ যদি গ্রেটার দ্যান ডাব্লু হয়, তাহলে অবশ্যই বস্তুটি তরল থেকে কিছুটা উপরে ভেসে থাকবে। মানে এই যে দেখতে পাচ্ছি আমরা এই বস্তুটার ক্ষেত্রে, এটা তরলের কিছুটা অংশ তরলের বাইরে অবস্থান করছে, এইভাবে ভেসে থাকবে যদি এফ গ্রেটার দ্যান ডাব্লু হয়। ওকে, তো এই তিনটে কন্ডিশন এখানে হতে পারে। এইবারে আমরা একটা রেশিও বার করব। কিসের রেশিও? দেখে নাও। বার করব ভলিউম অফ দ্য সিঙ্কিং পার্ট অফ দ্য বডি বাই টোটাল ভলিউম অফ দ্য বডি। এটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, দেখো, ভলিউম অফ দ্য সিঙ্কিং পার্ট অফ দ্য বডি কী হবে? ডেনসিটি অফ দ্য সলিডের সাথে সমান হবে। অর্থাৎ এটা হচ্ছে ডেনসিটি অফ সলিড বাই টোটাল ভলিউম অফ দ্য বডি কী হবে? ডেনসিটি অফ লিকুইড। তাহলে এটা হলো ভলিউম, মানে ভলিউম অফ দ্য সিঙ্কিং পার্ট অফ দ্য বডি বাই টোটাল ভলিউম অফ দ্য বডি ইজ ডেন্সিটি অফ দ্য লিকুইড বাই ডেন্সিটি অফ দ্য সলিড বাই ডেন্সিটি অফ লিকুইড। ভালো করে ভেবে দেখো, এটাই এইটা থেকে কিন্তু দাঁড়ায়। এইবার যদি আমরা ভলিউম অফ দ্য সিঙ্কিং পার্ট অফ দ্য বডি বার করি, ভলিউম অফ সিঙ্কিং পার্ট অফ দ্য বডি, এটা সমান দাঁড়াবে যেটা, সেটা হচ্ছে মাস অফ সলিড
বাই ডেন্সিটি অফ লিকুইড। কেন হবে তোমরা গাণিতিক ব্যাপার, এটা দেখে নাও। এই যে টোটাল ভলিউম অফ দ্য বডি, এটাকে যদি ডেন্সিটি দিয়ে আমরা গুণ করে দিই তাহলেই আমরা মাস অফ দ্য সলিড পেয়ে যাব। তখন এই ফর্মুলাটাই কিন্তু এস্টাবলিশড হবে যে ভলিউম অফ দ্য সিঙ্কিং পার্ট অফ দ্য বডি ইকুয়ালস টু মাস অফ দ্য লিকুইড সলিড বাই ডেন্সিটি অফ দ্য লিকুইড। তাহলে ভলিউম অফ দ্য সিঙ্কিং পার্ট অফ দ্য বডি মানে যেটা ডুবে আছে সেইটার ভলিউম বাই টোটাল ভলিউম অফ দ্য বডি, এই দুটো হচ্ছে যদি আমরা রেশিও করে দিই তাহলে ডেন্সিটি অফ সলিড এবং ডেন্সিটি অফ লিকুইডের রেশিও পেয়ে যাব। ভালো করে ভেবে দেখো, এটাই দাঁড়ায়। ঠিক আছে, এবার এই ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা বেলুন যে বাতাসের মধ্যে উড়ে, যদি হাওয়াটা মানে ভেতরে যে গ্যাসটা সেটা যদি এয়ারের থেকে কোনো হালকা ডেন্সিটির, অল্প ডেন্সিটির যদি কোনো একটা গ্যাসকে আমরা ফিল করি একটা বেলুনের মধ্যে, সেটা কিন্তু বাতাসে উড়ে বেড়ায়। কারণ হচ্ছে এখানে তখন যখন বাতাসের মধ্যে বেলুন ওড়ানোর গল্প আমরা দেখব, তখন একটা জিনিস লক্ষ্য করব যে ডেন্সিটি অফ দ্য সলিড থাকবে না, তখন ডেন্সিটি অফ দ্য গ্যাস যেটা ওই বেলুনটার মধ্যে ফিল করা আছে, তো সেটা, আর তলায় হচ্ছে ডেন্সিটি অফ লিকুইড মানে এখানে ডেন্সিটি অফ এয়ার। তো এই দুটোর মধ্যে যদি এইটা কম হয় আর এটা যদি বেশি হয় তাহলে সেটা বাতাসের মধ্যে ভেসে বেড়াবে। ওকে, তাহলে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে, যে গ্যাসটা দিয়ে ফিল করছি আমি, সেই গ্যাসটার ডেন্সিটি যদি বায়ুর ডেন্সিটির থেকে কম হয়, ডেন্সিটির থেকে যদি কম হয় বায়ুর ডেন্সিটির থেকে, তাহলে বেলুনটা ওপরে উঠবে, আর যদি উল্টোটা হয় তাহলে বেলুনটা নিচে নামবে। এবার আমরা দেখব হাইড্রোমিটার। এই হাইড্রোমিটারের কাজ কি? হাইড্রোমিটার যেটা করে সেটা হচ্ছে ডেন্সিটি আর রিলেটিভ ডেন্সিটি মেজার করে। কিসের? একটা লিকুইডের। ঠিক আছে, এটা মেজার করে, আর এটা লজ অফ ফ্লোটেশনকে কাজে লাগিয়ে মেজার করা হয়। ঠিক আছে, এবার আরেকটা জিনিস এখানে বলে রাখি যে আমরা যে গাড়ি ব্যবহার করি, ভেহিকেলস, তার যে ব্যাটারি, তার ব্যাটারির মধ্যে থাকা যে অ্যাসিড, তার ঘনত্ব বার করার জন্য কিন্তু একটা স্পেশাল টাইপ অফ হাইড্রোমিটারকে আমরা ইউজ করি। ঠিক আছে, অন্যদিকে আমরা এটা জানি যে একটা দুধের, ঠিক আছে, দুধের যে ডেন্সিটি সেটা মেজার করার জন্য আমরা ব্যবহার করি ল্যাক্টোমিটার। এই ল্যাক্টোমিটার ইজ অলসো ওয়ান টাইপ অফ হাইড্রোমিটার। ওকে, এবার আমরা দেখব মেটা সেন্টার। খুব ভালো একটা কনসেপ্ট মেটা সেন্টার। তো আমরা দেখতে পাচ্ছি এই যে পদার্থটা এইখানে একটা তরলের মধ্যে নিমজ্জিত অবস্থায় আছে। এই অবস্থায় এর উপর একটা নিচু দিকে মানে গ্র্যাভিটি কাজ করছে, যেটা তার ওজনের জন্য দায়ী, এবং আরেকটা হচ্ছে এই এফবি মানে বাউয়েন্সি কাজ করছে। অর্থাৎ একটা এই বস্তুটার ওপর দুটি বিপরীতমুখী বল কাজ করছে, একটা হচ্ছে ডাব্লু এবং একটা এফবি। এগুলো যখন একটা নির্দিষ্ট দিকেই মানে দুটো একই সরলরেখা বরাবর কাজ করে তখন এটা ইকুইলিব্রিয়ামে থাকে। এক্ষেত্রে সেন্টার অফ বাউয়েন্সি এবং সেন্টার অফ গ্র্যাভিটি এই দুটো একই দিকে কাজ করে এবং একই সরলরেখা বরাবর কাজ করে। অর্থাৎ এই অবস্থায় আমরা বলতে পারি যে এই বডিটা ইকুইলিব্রিয়ামে আছে। এইবার যদি এই বডিটা ইকুইলিব্রিয়াম থেকে একটু সরে যায় তাহলে কি হবে? তাহলে দেখো একটু ডান দিকে রোটেট করে এভাবে ঘুরে গেল, এর ফলে দেখা যাচ্ছে যে এর ডান দিকে ডিসপার্সড যে তরল সেটার পরিমাণ বেড়ে গেল। অর্থাৎ এর যে সেন্টার অফ বাউয়েন্সি সেটা সরে আরেকটু ডান দিকে শিফট করে গেল। তখন দেখো ওয়েটটা নিচের দিকে কাজ করছে এবং সেন্টার অফ বাউয়েন্সির জন্য যে ফোর্স সেটা ওপরের দিকে কাজ করছে। এই দুটো একটা কাপল তৈরি করছে। ঠিক আছে, এর ফলে এটা কী করবে? এটাকে এরকম রোটেট করানোর চেষ্টা করবে, এইভাবে রোটেট করানোর চেষ্টা করবে। এটা একটা ফ্যাক্টর। তো এই যে সেন্টার অফ বাউয়েন্সি, এইটা দেখো আগের যে সেন্টার অফ মিডল সেন্টার সেটাকে একটা পয়েন্টে হিট করছে। তো এই ইনিশিয়াল লাইন, এই লাইনটা এবং নিউলি ক্রিয়েটেড সেন্টার অফ গ্র্যাভিটি, এই সেন্টার অফ বাউয়েন্সি, এই দুটো যে পয়েন্টে হিট করে এই পয়েন্টটাকে আমরা বলছি মেটা সেন্টার। ওকে, এটাকে আমরা বলছি মেটা সেন্টার। মেটা সেন্টার, এই মেটা সেন্টার যখন সেন্টার অফ গ্র্যাভিটি এর উপরে অবস্থান করে, ঠিক যেমনটা এখানে হচ্ছে, সেটাকে আমরা বলতে পারি, তখন এই বস্তুটার অবস্থানকে আমরা বলি এটা স্টেবল ইকুইলিব্রিয়ামে আছে। আর যদি সেরকমটা না হয়, অর্থাৎ যদি এই মেটা সেন্টারটা সেন্টার অফ গ্র্যাভিটির নিচে অবস্থান করে,
তখন সেটাকে বলবো আমরা আনস্টেবল ইকুইলিব্রিয়াম আছে। ওকে, তো এখানে ল অফ ফ্লোটেশনকে কাজে লাগিয়ে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি, মেটা সেন্টার এবং যে স্টেবল ইকুইলিব্রিয়াম আনস্টেবল ইকুইলিব্রিয়ামের শর্ত দেখে নিলাম। ওকে, মেকানিক্যাল প্রপার্টিজ অফ ফ্লুইড তার যে সেকেন্ড পার্ট ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, অবশ্যই শেয়ার করো, আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি সিলেবাস ধরে টোটাল জিনিসটাকে ভিডিও আকারে দিতে থাকছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস ইউ।